হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আমি এখন আগের থেকে বেটার, মানে শারীরিকভাবে তো ঠিক আছে, বাট চোখের সমস্যাটা এখন আমার কমেনি। তার জন্য ভিডিও দিতে একটু লেট হচ্ছে, বেশি রেকর্ড করতে পারছি না। তো আজকে স্টার্ট করছি এইচএস 2026-এর কোয়েশ্চেন আনসার। তো 2026-এর প্রশ্ন উত্তর একটা ভিডিও তো আমার আপলোড করাই ছিল, এর আগের বছরে আমি করেছিলাম। সেখানে শুধুমাত্র উত্তরগুলো দেওয়া ছিল, কিন্তু আজকে আমি তোমাদের সাথে ডিটেইলি এক্সপ্লেন করব কোন প্রশ্নের উত্তর কি ছিল। আর আমার কাছে পড়েছিল এই নীল রঙের প্রশ্নটা, সো ভেবেছিলাম এটা ধরে ধরে সলভ করাবো। তারপরে দেখলাম এখানে কোয়েশ্চেনগুলো ভীষণই এলোমেলো আছে, এটা তোমাদের বোঝার থেকে আমার মনে হয় বেশি সুবিধা হবে যদি আমি প্রশ্নবিচিত্রা যে প্রশ্নটা লাস্টে দেওয়া আছে সেটা করাই, কারণ সেখানে চ্যাপ্টার ওয়াইজ পরপর দেওয়া আছে, কোয়েশ্চেনগুলো সুন্দর করে গোছানো। তো সেখান থেকে তোমাদেরকে আমি সলভ করাচ্ছি। তো প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 369 তোমরা খুলবে। প্রশ্নবিচিত্রার সেখানেই দেখবে 2026 সালের কোয়েশ্চেনটা দেওয়া আছে, সেম 3, ঠিক আছে? তো সেটাই তোমাদেরকে এখন সলভ করাবো, একটা করে কোয়েশ্চেন একদম ডিটেইলে সলভ করাবো, এবং খুব তাড়াতাড়ি কিভাবে কোয়েশ্চেনের আনসার করতে পারবে সেটাও সলভ করাবো, ঠিক আছে? তো আমি এবার ঠিক করেছি, যেহেতু তোমাদের এমসিকিউ কোয়েশ্চেনের সময় তোমরা খুব ভালো করে জানো, 2 মিনিট করে এক একটা কোয়েশ্চেনের করার জন্য সময় থাকবে। তো আমি ঠিক করেছি তোমাদের প্রথমে শর্ট টিকটা বলবো যে কিভাবে তোমরা ঝট করে অ্যান্সারটা করতে পারবে, তারপরে সেই প্রশ্নটা ডিটেলসে অ্যান্সার করবো, ঠিক আছে? যেমন প্রথম প্রশ্নটা বলেছে কোনটির হিমাঙ্ক সর্বনিম্ন। হিমাঙ্ক সর্বনিম্ন, আমরা এমনিতেও যে সূত্রটা পড়েছি সেখানে আমরা কি পড়েছিলাম, হিমাঙ্কের অবনমন, তাই তো? হিমাঙ্কের অবনমন আমরা পড়েছিলাম। তো হিমাঙ্কের অবনমনের সূত্রটা আমরা কি পড়েছিলাম, ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু আই ইন্টু কেএফ ইন্টু এম, এই সূত্রটা আমরা পড়েছিলাম। তো এখান থেকে দেখো বলেছে কোনটা হিমাঙ্ক অবনমন, মানে এটা কিন্তু হিমাঙ্ক অবনমনী, তার মানে এটার ভ্যালু যদি কম হয় তার মানে সেটা কমই আসবে, ঠিক আছে? তাহলে আমাদের আই এর ভ্যালু, এখানে কেএফ এর ভ্যালুও দেয়নি, এম এর ভ্যালু সবার ক্ষেত্রে সেম দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। কেএফ এর ভ্যালু দেয়নি, এম এর ভ্যালু সবার ক্ষেত্রে সেম দিয়ে দিয়েছে, তার মানে আই এর ভ্যালু যার যত বেশি হবে ডেল্টা টিএফ এর ভ্যালু তত বেশি হবে, আই এর ভ্যালু যার যত কম হবে ডেল্টা টিএফ এর ভ্যালু তার তত কম হবে। আর এখানে ডেল্টা টিএফ এর ভ্যালু বেশি মানে তত বেশি কিন্তু সর্বনিম্ন, কারণ ডেল্টা টিএফ মানে হচ্ছে আমাদের হিমাঙ্কের অবনমন, হিমাঙ্কের অবনমন, এটা মানে কিন্তু হিমাঙ্কের অবনমন, অবনমন মানে কমে যাওয়া, ঠিক আছে? তো সেই কারণে আমাদের যেটার ক্ষেত্রে ডেল্টা টিএফ এর ভ্যালু বেশি আসবে সেটাই কিন্তু আমাদের উত্তর, তার মানে যেটার আই এর ভ্যালু বেশি সেটা ডেল্টা টিএফ এর ভ্যালু বেশি। এবার দেখো প্রতিটা অপশন এ কি বলেছে, যে সুক্রোজের ক্ষেত্রে আই এর ভ্যালু 1 হবে, কারণ সুক্রোজ হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, ঠিক আছে? তাহলে যেগুলো তড়িৎ অবিশ্লেষ্য হবে সেগুলোর আই এর ভ্যালু কত হবে, 1 হবে, যেখানে আই ইজ ইকুয়াল টু হচ্ছে ভ্যান ডফ ফ্যাক্টর, ওকে, ভ্যান ডফ ফ্যাক্টর। অপশন বি কি আছে, অপশন বি আছে কেসিএল, কেসিএলটা ভাঙলে হয় কে প্লাস আর সিএল মাইনাস, আমরা দুটো আয়নে ভাঙছে তাই জন্য এর আই এর ভ্যালু কত হবে, 2, ঠিক আছে? অপশন সি কি বলেছে, এমজিসিএল2, এমজিসিএল2 কে ভাঙলে হয় এমজি2 প্লাস প্লাস 2সিএল মাইনাস হয়, তার মানে কটা আয়নে ভেঙেছে, 3টে, এর জন্য আই এর ভ্যালু 3, ঠিক আছে? অপশন ডি হবে এগেন গ্লুকোজ, গ্লুকোজ হচ্ছে একটা তড়িৎ অবিশ্লেষ্য, গ্লুকোজ হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, ঠিক আছে? তাই জন্য এটার ক্ষেত্রে আই এর ভ্যালু কত হবে, 1 হবে। তার মানে সবচাইতে আই এর ভ্যালু হচ্ছে অপশন সি তে, আর যার আই এর ভ্যালু বেশি আমি বলে দিলাম, যার আই এর ভ্যালু যত বেশি তার ডেল্টা টিএফ এর ভ্যালু তত বেশি, আর যার ডেল্টা টিএফ এর ভ্যালু বেশি তারই কিন্তু হিমাঙ্কের অবনমনটা ঘটছে, আর এখানে হিমাঙ্ক সর্বনিম্ন মানে হিমাঙ্কের অবনমন, ঠিক আছে? তাই জন্য আমাদের উত্তর কি হবে, অপশন সি হবে আমাদের উত্তর, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। এবার তোমাদের যেগুলো জানতে হবে এই কোশ্চেনটা করতে গিয়ে আরো কিছু, সেইগুলো বলবো। এটা হচ্ছে সবচাইতে শর্ট টিকে এটা অ্যান্সার করা, এর থেকে শর্টে বলা সম্ভব না, ঠিক আছে? কারণ আইটা কি, এই ডেল্টা টিএফটা কি, এগুলো যদি জেনে থাকো তাহলে তো কোশ্চেনটা আরো শর্ট হয়ে গেল, কিন্তু আই এর ভ্যালু বাড়লে ডেল্টা টিএফ এর ভ্যালু বাড়বে, আর যার ডেল্টা টিএফ এর ভ্যালু যত বেশি হবে হিমাঙ্কের অবনমন তত বেশি হবে, তার উত্তরটা আমাদের সঠিক হবে, তাই এমজিসিএল তো আমাদের সঠিক হয়েছে। এবার
বিষয়টা হচ্ছে আরো কিছু জিনিস তোমাদের এখান থেকে জানতে হবে। 1 নম্বর হচ্ছে এগুলো না জানলে যে এগুলোর অ্যান্সার করা যাবে না সেটা নয়, কিন্তু তোমাদের এগুলো জেনে রাখা ভালো। একটা জিনিস মনে রাখবে, আজকে এই প্রশ্নের উত্তরটা করতে গিয়ে হয়তো এই জিনিসগুলো না জানলেও চলতো, কিন্তু অন্য প্রশ্নের উত্তর করতে গিয়ে তোমরা দেখতে পাবে যে এইগুলো জানলে সেই প্রশ্নটার উত্তর হয়তো তুমি করে ফেলতে পারতে। এরকম সিচুয়েশন আসে। আর আমি তোমাদের দেখবে এরকম ভাবে প্রশ্নবিচিত্রার এর জন্য প্রত্যেকটা প্রশ্নের অনেক কিছু ডিটেলসে এই কারণে বলে বলে করেছি, কারণ ওই প্রশ্নটার থ্রুই তুমি আরো 2-3টে প্রশ্নের উত্তর কিন্তু করতে পারবে। সেটা না করলে কিন্তু তোমরা শিখতে পারবে না, সেই কারণে আমি এগুলো করাই। যেমন এখানে আমি ডেল্টা টিএফ কি বললাম, আই কি বললাম, এবার কেএফটা কি সেটাও আমি বলবো, আর এমটা কি সেটাও আমি বলবো। কেএফ হচ্ছে হিমাঙ্কের মোলাল অবনমনের অনেকগুলো নাম আছে, ঠিক আছে, হিমাঙ্কের মোলাল অবনমন এটা। আরেকটা হচ্ছে আণবিক হিমাঙ্ক ধ্রুবক, আণবিক হিমাঙ্ক ধ্রুবক, বা দিয়ে দিচ্ছে, হ্যাঁ বা হিমাঙ্ক ধ্রুবক, বা ক্রায়োস্কোপিক ধ্রুবক, ক্রায়োস্কোপিক ধ্রুবক, বা যেটা আসল জিনিস সেটা হচ্ছে হিমাঙ্ক ধ্রুবক। এতগুলো জিনিসের নাম কোনো পরীক্ষায় অন্য কোনো অঙ্কের প্রশ্নে যদি দেওয়া থাকে এগুলোর মধ্যে একটা যে এটার ভ্যালু হলো এটা, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে না যে এটা কিসের ভ্যালু দেওয়া আছে, তার জন্য এটা জানতে হবে। আর এমটা এখানে কি, মোলালিটি, মোলালিটি, ঠিক আছে। এটার মধ্যে জানা হয়ে গেল, এই ইকুয়েশনটা জানা হয়ে গেল, এটা হিমাঙ্কের অবনমন সংক্রান্ত ইকুয়েশন, অবশ্যই যেটা ভ্যান টপ দিয়ে আছে, ভ্যান টপ ছাড়া হলে তাহলে আইটা রিমুভ হয়ে যাবে। ওকে, ইকুয়েশন জানা হয়ে গেলে এবার অপশন এর মধ্যে আরো কি কি জানতে হবে, সেটা হচ্ছে I = 1, সেটা হচ্ছে যখন তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে হয়। তাহলে সুক্রোজের সংকেত কি, C12 H22 ও 11, মানে চিনি যেটাকে আমরা বলে থাকি সেটাই হচ্ছে সুক্রোজ। গ্লুকোজের সংকেত কি, C6 H12 O6, ঠিক আছে, যার জন্য এগুলো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, এগুলোকে ক্যাটায়ন বা অ্যানায়নে ভাঙা যায় না, তাই আমাদের উত্তর কি হয়েছে, সি হয়েছে। এই প্রশ্নের এইগুলো তোমাদের জানতেই হবে, না জানলে হবে না, এরকমটা ভেবেই তোমরা কিন্তু এগো। নালে কি হবে যে আমার তো এটার উত্তর করা হয়ে গেছে আমি আর এগুলো করবো না, এরকম যদি করো তাহলে তোমরা একটু মুশকিলে পড়বে, আর কিছুই না। অনেক প্রশ্নের উত্তর করতে পারবে না, কারণ পরীক্ষায় তো এমন হবে না যে তুমি যা পড়ে যাচ্ছ হুবহু সেই প্রশ্নটা থাকবে, ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন তো থাকবে। তখন তোমার যদি এই কনসেপ্ট গুলো, ছোট ছোট কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু তোমরা বাকি প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। নেক্সট 2 নাম্বার প্রশ্নে যাই। 2 বলে যে নিচের কোন গ্যাসটি হেনরির সূত্র মেনে চলে না। প্রথমে আমি শর্ট ট্রিকটা বলি, এটা ট্রিক, এটা কিন্তু কোনো উপায় নয়, ঠিক আছে, এটা ট্রিকের মতো ধরে নাও। ধরো এই প্রশ্নটা পরীক্ষা এসছে আর তুমি এই প্রশ্নটার উত্তর জানো না, তাহলে দেখো সবকটা হচ্ছে ডায়াটমিক আছে, একমাত্র ডি হচ্ছে NH3টা হচ্ছে একটা যৌগ দেওয়া আছে, বাকিগুলো সব ডায়াটমিক, ঠিক আছে। তার জন্য আমি খুব সহজে এটার অ্যান্সার ডি করে আসতে পারি। এমন নয় যে সব প্রশ্নের উত্তর তুমি এটা দিয়ে করতে পারবে, ধরো পরীক্ষার হলে এরকম প্রশ্ন এসছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কি করতে পারো সেটা আমি বলতে পারি। তাই এখানে প্রশ্ন বলেছে হেনরির সূত্র মেনে চলে না, তাহলে কেন এবার ডিটা মেনে চলো না সেটা আমরা জানবো। মেনে চলে না, ডি NH3 হচ্ছে আমাদের উত্তর। হেনরির সূত্রের প্রযোজ্যতা বলে যে দুটো মানে হচ্ছে যে গ্যাসটা আমি নেব সেটা জলের সাথে বা কোনো দ্রাবকের সাথে, ঠিক আছে, দ্রাবক বলতে এখানে জলই ধরে নাও, তার সাথে কোনো রকম বিক্রিয়া করবে না, এরকম জিনিস আমাকে নিতে হবে। তাই জন্য অপশন এ যেটা আছে অক্সিজেন, অপশন বি আছে হাইড্রোজেন, অপশন সি আছে N2, এরা হচ্ছে বিক্রিয়া করে, ঠিক আছে, এরা হচ্ছে বিক্রিয়া করে না। তো এবার যেহেতু এরা বিক্রিয়া করছে না, এরা জলের সাথে কোনো রকম বিক্রিয়া করে না, যার কারণে এরা হেনরির সূত্র মেনে চলে, ঠিক আছে, এরা কি করে, হেনরির সূত্র মেনে চলে। কিন্তু NH3 ডিতে যেটা আছে NH3, এটা জলের সঙ্গে বিক্রিয়া করে, মানে দ্রাবকের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, NH4OH, বা তুমি লিখতে পারো NH4+ OH-, এটা উৎপন্ন করে। তার মানে যেটা বিক্রিয়া করছে, ঠিক আছে, যেহেতু এটা বিক্রিয়া করছে তাই জন্য এটা হেনরির সূত্র মেনে চলছে না, তাই অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে কি বলবো, হেনরির সূত্র কেবল সেই সমস্ত গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হয় যা দ্রাবকের সঙ্গে কোনরূপ বিক্রিয়া করে না, মানে জলের সঙ্গে, ঠিক আছে, কোনরূপ বিক্রিয়া করে না। তার জন্য কোনো তরল দ্রাবক, কোনো গ্যাস যদি অধিক মাত্রায়, যেমন অ্যামোনিয়া, জলে খুব বেশি মাত্রায় দ্রবীভূত হয় এবং বিয়োজিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করছে, সেগুলোর ক্ষেত্রে হেনরির সূত্র প্রযোজ্য হবে না। ওকে, তাই জন্য আমাদের সঠিক উত্তর কি হয়েছে, অপশন ডি হয়েছে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরের কোশ্চেনে যাই।
কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে চলো দেখিনি। কোয়েশ্চেন নাম্বার 3 বলেছে কিভাবে লায়োফোবিক সল সংরক্ষণ করা হয়। ঠিক আছে, তো আগে আমরা জানবো যে লায়োফোবিক সলটা কি। লায়োফোবিক সল, ঠিক আছে, লায়োফোবিক সলের আরেকটা নাম দ্রাবক বিকর্ষী, যেটা তোমরা প্রচুর পড়েছো। তো এই কারণে আমি অনেক সময় অনেক টার্ম ইংলিশে পড়াই, তার কারণ কিছু কিছু শব্দ তোমরা দেখতে পাবে বাংলাতেও থাকছে আবার ইংলিশেও থাকছে। ঠিক আছে, এবার বলতে কিভাবে সংরক্ষণ করা যায়, শর্টে এবার ফার্স্টে করব, তারপরে আবার ডিটেলসে যাবো। ঠিক আছে, দেখো লায়োফোবিক সল হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে তঞ্চন ঘটায় না। ঠিক আছে, কি বললাম, তঞ্চন ঘটায় না, সহজ ভাষা এটাই। তাহলে এবার স্ফুটনের দ্বারা আমরা জানি তঞ্চন হয়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে তঞ্চন হয়, তঞ্চনকারী পদার্থ যোগ করলে তো ডেফিনেটলি তঞ্চন হয়। তাই জন্য আমাদের উত্তর কি হয়েছে, অপশন ডি, লায়োফিলিক সল যোগ করে এটাকে সংরক্ষণ করা যায়। এবার কেন লায়োফোবিক সল যোগ করে সেটা আরো ডিটেলসে পড়বো। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম, যে লায়োফোবিক সলটা কি বললাম, দ্রাবক বিকর্ষী সল একটা। ঠিক আছে, এটার ক্ষেত্রে ডি কেন উত্তর হলো, কারণ হচ্ছে এ তঞ্চন ঘটায় না এমন কাউকে দরকার। তো তঞ্চন স্ফুটন করলেও তঞ্চন হয়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলেও তঞ্চন হয়, এবং তঞ্চনকারী পদার্থ যোগ করলেও তঞ্চন হয়। তাই জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, অপশন ডি, লায়োফিলিক সল যোগ করে। এবার আমি ডিটেলসে আছি যে সবার ফার্স্টে পড়তে হবে কি লায়োফোবিক সল কি, তো একটু লিখি। লায়োফোবিক সল সহজেই জমাট বেঁধে নষ্ট হয়ে যায়, খুব সহজেই। তাই এটি সংরক্ষণের জন্য লায়োফিলিক সল যোগ করা হয়। এবার কেন এটা জমাট বেঁধে নষ্ট হয়ে যায় সেটা একটুখানি বলি। ঠিক আছে, লায়োফোবিক সলের কণাগুলো দ্রাবকের কোনো আকর্ষণ থাকে না। ঠিক আছে, লায়োফোবিক, এটা একটু লিখে দিই এই জিনিসটা, যে কেন এটা জমাট বেঁধে নষ্ট হয়ে যায় তার কারণটা লিখছি। হ্যাঁ, যে লায়োফোবিক সলের কণাগুলি সঙ্গে দ্রাবকের কোনো আকর্ষণ থাকে না, ঠিক আছে, দ্রাবকের সাথে এর কোনো আকর্ষণ থাকে না এই কণাগুলো। ওকে, এবং এই কণাগুলি শুধুমাত্র সমপ্রকৃতির আধানযুক্ত হওয়ার কারণে কণাগুলো কেমন হচ্ছে, যদি নেগেটিভ চার্জ যুক্ত থাকে তাহলে আরেকটাও নেগেটিভ চার্জ যুক্তই থাকবে। তাই বলতে সমপ্রকৃতির আধানযুক্ত হওয়ার কারণে কি হয়, একে অপরকে কি করবে, সমপ্রকৃতি হলে কি হয়, একে অপরকে বিকর্ষণ করে। ঠিক আছে, যার ফলস্বরূপ এরা হচ্ছে দ্রবণে ভেসে থাকে। ঠিক আছে, ফলে বাইরে থেকে তড়িৎ বিশ্লেষ্য যোগ করলে কণাগুলির আধান প্রশমিত হয়ে যায় এবং তারা জমাট বেঁধে নিচে থিতিয়ে
থিতিয়ে পড়ে বা তঞ্চন ঘটে। এবার এই তঞ্চন ঘটানোটাই তো সে চাইছে না, তাই না? ভালো করে বুঝে নাও ব্যাপারটা। কি বললাম? লায়োফোবিক সলের কণাগুলো, ঠিক আছে, দ্রাবকের সঙ্গে কোনরূপ আকর্ষণ এদের নেই, ঠিক আছে। সলের কণাগুলির দ্রাবকের সঙ্গে কোনো আকর্ষণ নেই। এই কণাগুলো কি করে? শুধুমাত্র সমপ্রকৃতির আধানযুক্ত হয়, যার কারণে সমপ্রকৃতির আধানযুক্ত হওয়ার কারণে কি হয়? বিকর্ষণ হয় এবং দ্রবণে ভেসে থাকে। বিকর্ষিত হচ্ছে, এটা তো মিশে যাচ্ছে না, আকর্ষণ হলে মিশে যেত, তাই ভেসে থাকে। ফলে এবার যদি আমি বাইরে থেকে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য যোগ করি, বাইরে থেকে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমি যোগ করে দিলাম, তখন কি হয়? কণাগুলো প্রশমিত হয়ে যাবে। তখন তার এই যে সমপ্রকৃতি যেটা ছিল নেগেটিভ চার্জ যুক্ত, সেটা তো হচ্ছে না, প্রশমিত হয়ে যাচ্ছে এবং যার কারণে জমাট বেঁধে নিচে থিতিয়ে পড়ছে এবং তঞ্চন ঘটছে। এটা হচ্ছে লায়োফোবিক। এবার এই তঞ্চনটাকেই তোমাকে বাধা দিয়ে সংরক্ষণ করতে হবে। তঞ্চিত হয়ে গেলে তো আমি সংরক্ষণ করতে পারছি না, তাই বলছে লায়োফোবিক সলের মধ্যে যদি লায়োফিলিক সল যোগ করে দিই, তাহলে কিন্তু এই তঞ্চনটা বাধা পায়, ঠিক আছে। এবার এই তঞ্চনটা বাধা পায় কি করে সেটা আমরা বলবো, ঠিক আছে। তো এটা মুছছি, এটা তো তঞ্চন ঘটে, প্রসেসটা বললাম যে তঞ্চনটা ঘটে, কিভাবে ঘটে সেই প্রসেসটা বললাম। এই যে বেঁধে নষ্ট হয়ে যায় বলছি না, কিভাবে নষ্ট হয়ে যায় সেটা বললাম। এবার লায়োফিলিক সল যে যোগ করার কারণে সংরক্ষণ করতে পারি, সেটা কিভাবে করতে পারি সেটা লিখবো, ঠিক আছে। একটুখানি লেখা আছে এটায়, লায়োফোবিক সল, তাহলে কি বললাম আমরা? প্রকৃতিগতভাবে খুব অস্থায়ী, এই যে নষ্ট হয়ে যাচ্ছে, অস্থায়ী, ঠিক আছে। আর লায়োফিলিকটা কি? লায়োফিলিক প্রকৃতিগতভাবে স্থায়ী, ঠিক আছে। কিভাবে স্থায়ী সেটাও বলবো, ঠিক আছে। আচ্ছা, এটা একটুখানি মুছছি, কারণ এটা লেখাটা একটু বড় হবে যতটা উপর থেকে লেখা যায়। তো আমরা কি বললাম? এটা স্থায়ী। এবার কেন সেটাও বলবো। লায়োফিলিক সলের চারিপাশে, সলের চারপাশে দ্রাবকের একটি প্রতিরক্ষামূলক আবরণ থাকে, আবরণ থাকে, ঠিক আছে। তাই লায়োফোবিক সলে লায়োফিলিক সল যোগ করলে লায়োফোবিক কণার চারিপাশে, লায়োফোবিক কণার চারপাশে লায়োফিলিক কণার একটি প্রতিরক্ষামূলক আবরণ তৈরি হয়, আবরণ তৈরি হয়, ঠিক আছে। এই স্তরের কারণে বাইরের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লায়োফোবিক কণার সংস্পর্শে, লায়োফোবিক কণার সংস্পর্শে আসতে পারে না, বেশি কিছু হয়ে গেল, অ্যাকচুয়ালি লেখাটা অনেকটাই আছে। ফলে এবার এই যে সলটির যে তঞ্চন, সেই তঞ্চন থেকে কিন্তু আমরা রক্ষা করলাম। ফলে সলটি তঞ্চন থেকে রক্ষা পায় এবং যেটা প্রথমে বলেছিলাম যে এটা স্থায়ী নয়, সেটাকে আমরা স্থায়ী করে দিলাম,
স্থায়ী হয়। ঠিক আছে, কি বললাম এবার একটুখানি আরেকবার রিপিট করি। আমরা কি বলেছিলাম যে লায়োফোবিক সলটা বলেছিলাম অস্থায়ী, তাহলে এটাকে তো স্থায়ী করতে হবে, তবেই তো সংরক্ষণ করা যাবে। এখানে বলেছে না এটাকে সংরক্ষণ করতে, তাহলে কি বলছে লায়োফিলিক সলের চারিপাশে কি হয়, একটা প্রতিরক্ষামূলক আবরণ থাকে লায়োফিলিক সলের চারিপাশে। ঠিক আছে, প্রতিরক্ষামূলক যেহেতু আবরণ থাকে, তাই লায়োফোবিক সলে লায়োফিলিক সল যোগ করলাম, যেটা করেছিলাম এই যে যোগ করেছি। যোগ করলে লায়োফোবিক কণার চারিপাশে লায়োফিলিক কণার একটি প্রতিরক্ষামূলক আবরণ তৈরি হয়। কারণ এর চারিপাশে তো লায়োফিলিক তো অলরেডি স্থায়ী, এটার তো আবরণ রয়েছে, এই যে প্রতিরক্ষামূলক আবরণ রয়েছে, কিন্তু লায়োফোবিকের নেই, তাই লায়োফিলিক দিয়ে লায়োফোবিকের মধ্যে আমরা আবরণ তৈরি করলাম। এবং এই স্তরের কারণে এবার যেহেতু আবরণটা তৈরি করে দিয়েছি, যেখানেও কি দিয়ে করে দিয়েছি, লায়োফিলিক সল দিয়ে একটা আবরণ তৈরি করে দিয়েছি, সেখানে যেহেতু আবরণ তৈরি করে দিয়েছি, তাই বাইরে থেকে যদি আমি কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অ্যাড করি, তাহলে লায়োফোবিক কণার সংস্পর্শে কিন্তু আর আসতে পারে না, যার কারণে এটা স্থায়ী হয় এবং তঞ্চন থেকে রক্ষা পায়। ঠিক আছে, জিনিসগুলো বুঝে করতে হবে, কিন্তু না বুঝে করলে হবে না। তোমাদের শর্টকাটে তো বলে দিলাম, শর্টকাটে যে এটার হয় এটার হয় না, কিন্তু কেন হয় কেন হয় না সেটাও জানতে হবে। কারণ এই রিলেটেড কোশ্চেনে যদি ঘুরিয়ে দেয়, তখন কিন্তু তোমাকে এটার উত্তর মানে করার জন্য এই প্রশ্নগুলোর এই কনসেপ্টগুলো তোমার লাগবে। ঠিক আছে, এবার বাকি অপশনগুলো কেন হলো না সেটাও একটুখানি বলবো, যে স্ফুটন দিয়ে কেন হয়নি, তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করে কেন হয়নি সেটা তো বলে দিলাম, তবু আরেকবার রিপিট করব, দেখো বলে দিচ্ছি। ঠিক আছে, কি আছে বলেছে স্ফুটনের দ্বারা, তো এটা কি হবে, স্ফুটন হলে কি হয়, অপশন এ, অপশন এ স্ফুটন। ঠিক আছে, স্ফুটন কোলয়েড কণার গতিশক্তিটাকে বাড়িয়ে দেয়, গতিশক্তি বাড়িয়ে দিচ্ছে, যার ফলে কি হয়, এই কণাগুলির তঞ্চন ঘটিয়ে দেয় এবং কণাগুলির তঞ্চন ঘটায় আর স্থায়িত্বটাকে নষ্ট করে দেয়। ঠিক আছে, তার জন্য এ আমাদের উত্তর হয়নি। ডি কি বলেছে, আবারও রিপিট করে দিই, এটা স্ফুটন কি করে, স্ফুটন যখন আমরা স্ফুটন ঘটাই তখন কি কোলয়েড কণার গতিশক্তিগুলো বেড়ে যায়, এবং যেহেতু গতিশক্তিগুলো বেড়ে যাচ্ছে, কণাগুলো ছোটাছুটি করছে, যার ফলে এটা তঞ্চিত হতে পারে এবং স্থায়িত্বটাকে নষ্ট করে দেয়। তাই স্ফুটন দিয়ে কিন্তু লায়োফোবিক সল সংরক্ষণ করা যায় না। ঠিক আছে, নেক্সট বলেছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে, সেটা তো আমি প্রথমেই বলেছি, লায়োফোবিক সলটাকে যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করা হয় তাহলেই তো তঞ্চন ঘটে। ঠিক আছে, এর কিভাবে হয়, ওই যে আধানটাকে প্রশমিত করে একদম ফার্স্টে যে লেখাটা লিখেছিলাম সেটাই, তাহলে কি লিখবো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোলয়েড কণার আধানকে কি করছে, প্রশমিত করছে। কি করে প্রশমিত করছে, কারণ ওটা হচ্ছে সমপ্রকৃতির ছিল, যেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অ্যাড করা হয়ে গেল সঙ্গে সঙ্গে প্রশমিত করে দিল, প্রশমিত করে, এবং এর ফলে কণাগুলো জমাট বেঁধে কি হয়ে যায়, তঞ্চন ঘটে, কণাগুলোর জমাট বেঁধে তঞ্চন ঘটে। ঠিক আছে, সি কি বলেছে চলো দেখি, তঞ্চনকারী পদার্থ যোগ করলে, তঞ্চনকারী পদার্থ কি করে, সরাসরি কোলয়েডকে অধিক্ষিপ্ত করে, বিয়ে হয়নি, তঞ্চনকারী পদার্থ সরাসরি কোলয়েডকে অধক্ষিপ্ত করে। ঠিক আছে, সরাসরি কোলয়েডটাকে অধক্ষিপ্ত করতে পারে, যার কারণে কি হয়, যেহেতু সরাসরি কোলয়েডটাকে অধক্ষিপ্ত করতে পারছে এবং এই স্থলকে স্থায়িত্ব দিতে পারে না, স্থায়িত্ব দিতে পারে না, ফলে ধ্বংস করে দেয়, ধ্বংস করে দেয়। তাহলে সংরক্ষণ তো হয়ই না, ধ্বংস হয়। তাহলে কি বললাম, যে দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি করে, কোলয়েড কণার আধানকে প্রশমিত করে, কারণ এই লায়োফোবিক সলের মধ্যে কি ছিল, শুধুমাত্র এক প্রকারের আধান ছিল, তো এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ অ্যাড করার সঙ্গে সঙ্গে কি হলো, দুটো অপোজিট কণা পরস্পরকে প্রশমিত করলো এবং এর ফলে
তঞ্চন শুরু হলো। তো তঞ্চন তো আমার ঘটানো যাবে না, তঞ্চনটাকে বাধা দেওয়ার জন্যই তো লায়োফিলিক সল অ্যাড করা হয়। এবং তঞ্চনকারী পদার্থ কি করে? তঞ্চনকারী পদার্থ তো সরাসরি অধিক্ষিপ্ত করে, মানে তঞ্চন ঘটায়। ঠিক আছে, যার জন্য স্থায়িত্ব দিতে পারে না এবং ফলস্বরূপ নষ্ট করে দেয়, তাই জন্য সিও আমাদের উত্তর হয়নি। তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে? অপশন ডি। ঠিক আছে, নেক্সট তাহলে পরের প্রশ্নে যাব। একটু বড় ডিসকাশন হলো, বাট শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর করার জন্য কিন্তু যদি দেখতে চাও তাহলে প্রথমটুকু দেখো, প্রথম 1-2 মিনিটের মধ্যেই দেখবে আমি প্রতিটা প্রশ্নের উত্তর সলভ করে দিচ্ছি, তুমি সেটাই দেখো, দিয়ে বাকিটুকু স্কিপ করে দিতে পারো যদি কেউ শিখতে না চাও। আর যদি কেউ মনে করো যে না আমি একটা প্রশ্নের উত্তর করে আরো 10টা প্রশ্নের উত্তর করব, তাহলে পুরোটা দেখতে হবে তোমাদেরকে। ঠিক আছে, নেক্সট 4 নাম্বারেরটা কি বলেছে? 4 নাম্বার চলো দেখি।